দর্শক, মালয়েশিয়ান শ্রমবাজার বাংলাদেশিদের জন্য আবার স্থগিত হতে যাচ্ছে 31শে মে নাগাদ। সংশ্লিষ্টরা বলছেন, মালয়েশিয়ার এখন কাজ কম আর অতীতে কাজ নিশ্চিত না করেই লোক পাঠানোর ফলে বাজারটি নষ্ট হয়েছে। এই প্রেক্ষিতে মালয়েশিয়া ও নতুন শ্রমবাজার নিয়ে সরকার ও সংশ্লিষ্টদের কি করতে হবে, এ নিয়ে কথা বলতে চাই। অর্থযোগে এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন শ্রম অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ। ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য এবং এই মুহূর্তে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে মালয়েশিয়া শ্রমবাজারে জনশক্তি রপ্তানি জটিলতা অনেক বছর ধরেই কিন্তু হচ্ছে। একবার খুলছে তো আবার দেখা যাচ্ছে কিছুদিন পর আবার তা বন্ধ হচ্ছে। আসলে এই বাজার সমস্যাগুলো কারা তৈরি করছে, এর সমাধান কি মনে করেন? আসলে আপনারা যেভাবে ভাবছেন কিন্তু সেটা সেভাবে আমরা না ভাবলেও পারি, কারণ আপনাদের প্রতিবেদক ঝুমুর বাড়ি বলেছে ইতিমধ্যে 4,30,000 কর্মী মালয়েশিয়ায় গিয়েছে এবং 2022 সালের 19শে ডিসেম্বর বাংলাদেশের সাথে মালয়েশিয়া এই কর্মী প্রেরণের ক্ষেত্রে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, এমইউ স্বাক্ষরিত হওয়ার পরে 2023 সালে 8 জুলাই থেকে প্রথম ফ্লাইটে কর্মী যাওয়া শুরু করে। সুতরাং 2023-এর 8 জুলাই থেকে আজ পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় 4,30,000 কর্মী গিয়েছে বলে আপনাদের প্রতিবেদক উল্লেখ করেছে এবং এটা সঠিক তথ্যই তিনি দিয়েছেন। আমরা আশা করি যে 31শে মে পর্যন্ত যতটুকু গ্রেস টাইম আছে আরও হয়তো 10-12 হাজার কর্মী গেলে 4.5 লাখের মতো কর্মী ইতিমধ্যে গত 2 বছর তারা চলে গিয়ে যেতে সমর্থ হবে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এই যে মালয়েশিয়ায় কর্মী নেওয়াটা যেটা বন্ধ হয়ে গিয়েছে বা বারবার খোলা বারবার বন্ধ করা, মালয়েশিয়া তো এমন কোনো দেশ নয় যে তারা ওখানে 50 লক্ষ 60 লক্ষ 1 কোটি কর্মী নিয়ে নিবে। তারা তো কর্মী নেওয়ার একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে। তারা এই যে প্রক্রিয়াটা সে প্রক্রিয়াটাকে স্থগিত করেছে। ইট ইজ নট অনলি ফর বাংলাদেশ, এটা 14টা সোর্স কান্ট্রির জন্য আপাতত তারা স্থগিত করেছে। সেখানকার মধ্যে ইন্ডিয়া রয়েছে, বাংলাদেশ রয়েছে, মায়ানমার রয়েছে, মালয়েশিয়ায়, নেপাল, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কায় সব দেশগুলোর জন্যই কিন্তু তারা এই 14টি সোর্স কান্ট্রি থেকে তারা কর্মী নেওয়া স্থগিত রেখেছে। এর যে কারণটি খানিকটা উল্লেখ করা হয়েছে যে সেখানে আসলে কিছু কিছু এমপ্লয়াররা তাদের চাহিদার বিপরীতে তারা কিছু কর্মী নিয়েছে, সে কারণে কিছু কিছু কর্মীরা আছে সেখানে কর্মস্থলে গিয়ে ঠিকমতো কাজ এবং অন্যান্য যে সুযোগ সুবিধা সেটি পায়নি। এই কারণের জন্য মালয়েশিয়ান যে নতুন গভর্নমেন্ট আসছে সেই গভর্নমেন্ট এবং যারা বাংলাদেশের কর্মী প্রেরণ করে, অন্য সোর্স কান্ট্রি থেকে যারা কর্মী প্রেরণ করে, সকলেই কিন্তু একটা সময়গতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে আমরা আপাতত আগামী মের 31 তারিখ পর্যন্ত আমরা এটাকে স্থগিত রাখি। স্থগিত রাখবার পরে আমরা দেখি মালয়েশিয়ার যে এমপ্লয়াররা আছে তাদের কি চাহিদা রয়েছে, কোথায় কর্মী প্রয়োজন রয়েছে, সেই কর্মীর চাহিদা অনুযায়ী পরবর্তীতে তারা নির্দিষ্ট সময় পার হয়ে যাবার পরে তারা যখন একটা শৃঙ্খলায় ফিরে আনবে, অন্যান্য কর্মীরা যারা বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে গিয়েছে, যারা এখনো চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না, তাদেরকে কোথাও না কোথাও জব প্লেসমেন্ট হয়ে যাবে। তারপর পরেই আশা করা যায় 2-3 মাসের পরে যে স্থগিতাদেশ রয়েছে সেই স্থগিতাদেশ 14টি সোর্স কান্ট্রি বাংলাদেশ সহ তাদের জন্য সেটি উড্র হয়ে যাবে। এবং আমরা খুবই আশাবাদী হতে চাই যে বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রয়েছে, আমাদের যে দূতাবাস রয়েছে, তারা কূটনৈতিক তৎপরতা খুব জোরালোভাবে রাখবেন। কারণ আপনারা জানেন যে শুধুমাত্র বাংলাদেশ নয়, 14টি দেশ সেখানে কর্মী প্রেরণ করতে পারে। সুতরাং যারা মাইগ্রেশন ডিপ্লোমেসিতে এগিয়ে কিন্তু থাকবে, একটি বিষয় বন্ধুত্ব ভাতৃত্ব বেশি হাসান রাখতে আহমেদ পারবে, চৌধুরী কিরণ, একটি বিষয় একটু বলবেন যেটি আসলে অনেকেই বলছেন যে যে পরিমাণ কর্মী সেখানে পাঠানো হচ্ছে সেই পরিমাণ কাজ আগে থেকে নিশ্চিত করা যাচ্ছে না, বা কাজ নিশ্চিত না করেই সেখানে কর্মী পাঠানো হচ্ছে, যে কারণে তারা বেকার রয়েছে এবং অবৈধ অবস্থায় অনেক কর্মী সেখানে ঘুরে বেড়াচ্ছে। আসলে এর সমাধান কি? এইখানে দুই দেশের সিন্ডিকেটের কথাও বলছেন অনেকে, আসলে এর সমাধান কি? নিশ্চয়ই নিশ্চয়ই সেই কথাটা আপনি যেটা বলেছেন যুক্তিসঙ্গত। আমাদের এখনো পর্যন্ত আমরা মনে করি 10%, 8-10% কর্মীরা তারা এখনো গিয়ে ঠিক জব প্লেসমেন্ট এখনো পায়নি। এই কারণের জন্যই কিন্তু এটাকে স্থগিত করা হয়েছে যে আগের যে কর্মীরা গিয়েছে তার মধ্যে যদি 8-10% এখনো পর্যন্ত চাকরি না পায়, তারা ঘোরাঘুরি করে, তারা নতুনভাবে কর্মী কেন নিবে? সে কারণে এটি একটি সঠিক সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তের পরে এই যে গ্রেস টাইমটা 2-3 মাস 4 মাস, এই 3-4 মাসের মধ্যে এইসব কর্মীরা যারা চাকরি পায়নি, চাকরি অপেক্ষা রয়েছে, তারা কিন্তু সেখানে চাকরি পেয়ে যাবে। কারণ মালয়েশিয়াও কিন্তু শুধুমাত্র বাংলাদেশেই নয়, মালয়েশিয়া কিন্তু এক ধরনের এমপ্লয়ার আছে যে এমপ্লয়াররা কিন্তু তাদের চাহিদার চাইতেও বেশি তারা কর্মী নেবার চেষ্টা করে, অনৈতিকভাবে অর্থ উপার্জনের চেষ্টা করে। সুতরাং মালয়েশিয়ান সরকারের ব্যাপারে অ্যাওয়ার রয়েছে, বাংলাদেশ সরকারের ব্যাপারে অ্যাওয়ার রয়েছে। জি। তাই আমরা মনে করি যে স্থগিতাদেশটা এটি একটি সুফল নিয়ে আসবে। যারা অনিয়মতান্ত্রিকভাবে এখনো কাজ পায়নি, ঘোরাঘুরি করছে, তারা কিন্তু কাজ পেয়ে যাবে। তবে একটা কথা বলে রাখি, আমাদের দেশে কিছু কিছু কর্মীরা সেখানে যাচ্ছে কনস্ট্রাকশন লেবার হিসাবে, এগ্রিকালচারে তারা কাজ করবার জন্য যাচ্ছে। কিন্তু তারা সেখানে গিয়ে যদি তারা মনে করেন আমরা দোকানদারি করব, আমরা ফুটপাতে সিগারেট বিক্রি করব, আমরা হকারি করব, আমরা ডলার ব্যবসা করব,
তাহলে কিন্তু সেই কর্মীরা কোনোদিনই কিন্তু সেখানে গিয়ে কোনো কাজ পাবে না। পাবে না। সুতরাং আচ্ছা। আমাদের কর্মীদের মধ্যে সেখানে যারা ঘোরাঘুরি করছে বলে আমরা দেখতে পাচ্ছি, তাদের জি। মধ্যে কিছু সংখ্যক কর্মী রয়েছেন যারা অতি উচ্চবিলাসী হয়ে সেখানে মালয়েশিয়ায় গিয়েছেন। তারা কর্মের সন্ধানে কনস্ট্রাকশনের কাজের কথাই গেলেও তারা কিন্তু মনে করছেন যে তারা দোকানে চাকরি করবেন, তারা শপিং মলে চাকরি করবেন। এজন্য যেটি তারা আসলে হয়তো আদৌ কিছুই বাস্তবিক করতে নয়। পারছেন না। হাসান আহমেদ চৌধুরী কিরণ, একটি বিষয়ে নজর দেওয়া জরুরি কিনা যে মধ্যপ্রাচ্য সংঘাত আসলে আবার জটিল হয়ে উঠেছে, সেটি সেখানকার অর্থনীতিতে অবশ্যই প্রভাব ফেলবে। বাংলাদেশিদের বৈদেশিক কর্মসংস্থানের সবচেয়ে বড় সেই বাজার নিয়ে এখন আসলে আগাম কি ধরনের সতর্কতা ও উদ্যোগ নেওয়া জরুরি বলে আপনি মনে করেন? খুব ছোট করে আপনার পরামর্শ শুনতে চাই। মধ্যপ্রাচ্যের অবস্থা আসলে আমি মনে করি এখন একেবারেই শোচনীয়। আমাদের কর্মীরা সেখানে গিয়ে ৩০০, ৪০০, ৫০০ রিয়ালের বেশি তারা বেতন পাচ্ছে না। অনেকে গিয়ে ঠিকমতো খাবার এবং তাদের থাকার জায়গারও কোনো অসুবিধা হচ্ছে। কারণ সেখানে মধ্যপ্রাচ্যে আমরা দেখেছি যে বিশেষ করে সৌদি আরবে তারা সৌদিকরণ নীতি করেছে, অর্থাৎ তাদের সঙ্গে লোকদেরকে তারা এমপ্লয়মেন্টের জন্য যুক্ত করছে। মেয়েরা ড্রাইভিং করছে, মেয়েরা দোকানে শপিং মলে তারা চাকরি করছে, হোটেলে চাকরি করছে। বাংলাদেশে যে কর্মীরা ছিল তারা আগে মোবাইলের দোকানে, কাপড়ের দোকানে বিভিন্ন জায়গায় তারা চাকরি-বাকরি করতে পারত। কিন্তু সেটা অবৈধ করে দিয়েছে সেই দেশের সৌদি সরকার। সুতরাং মধ্যপ্রাচ্যের শ্রম বাজারটি অত্যন্ত সাবধানতার সাথে এখন আমাদের হ্যান্ডেল করা দরকার এবং একই সাথে যেমন আমাদের মালয়েশিয়ার কথা যদি বলা হয়, সেখানে একজন কর্মী কমপক্ষে ১৫০০ রিঙ্গিত বেতন পাচ্ছে। মধ্যপ্রাচ্যে ৩০০, ৪০০, ৫০০ রিয়ালে যদি কর্মী প্রেরণ করা হয়, সেই কর্মী কিন্তু তার খরচ সেখানে সে উঠিয়ে নিয়ে আসতে পারবে না। তাই মধ্যপ্রাচ্যে এখন আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে। আমাদের সরকারিভাবে সেখানে কূটনৈতিক তৎপরতার মধ্যে সর্বনিম্ন যে স্যালারিটা, সেই স্যালারিটা অন্ততপক্ষে $২৫০ থেকে $৩০০ নিচে যাতে আমাদের মধ্যপ্রাচ্যে প্রেরিত কর্মীর বেতন না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ফ্রি ভিসায় যাতে কোনো কর্মী, সেটা মালয়েশিয়া হোক বা সৌদি আরব হোক, পৃথিবীর যেকোনো দেশে তারা কোনোভাবেই না যায়। তবে আমরা খুবই আশাবাদী হতেছিলাম যে আমাদের লিবিয়ার শ্রমবাজারটা নিয়ে সেটিও কিন্তু একটা সংকটের মধ্যে আছে। কেউ ভুলক্রমেই এই মুহূর্তে লিবিয়া যে তাদের নিজস্ব যে আন্তঃকলহ চলছে, গৃহযুদ্ধ চলছে, কেউ যদি লিবিয়ায় কর্মী প্রেরণ না করে, সেখানে মুক্তিপণ আদায় করে সেখানে লিবিয়ায় কর্মী প্রেরণ করা হচ্ছে। আমাদের সরকারের যেটি আমরা দেখেছি, মাননীয় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জাতীয় সংসদে আমার বলেছেন হাতে আগামী একেবারে সময় নেই, এক আগামী লাইনে শেষ করতে হবে। যে আগামী আগামী ৫ বছর ৬০ লক্ষ কর্মী তারা প্রেরণ করবেন। আমি জানি না এই ৬০ লক্ষ কর্মী প্রেরণ করবার টার্গেট তারা কিভাবে নির্ধারণ করেছেন। আমরা ইউরোপে কর্মী প্রেরণ করার কথা বলছি, সেখানে অসংখ্য ৫ জন ১০ জন করে অসংখ্য কর্মী যাবে। ধন্যবাদ হাসান আহমেদ চৌধুরী কিরণ। নিশ্চয়ই পরবর্তীতে এই সকল বিষয় নিয়ে আবারও কথা বলার সুযোগ হবে এবং বেশ কিছু পরামর্শ দিয়েছেন আপনি, এবং ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য আজকে আমাদের সঙ্গে।